আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন যাবত তোমাদের কলেজ অফ, সে মার্চ থেকেই। এতে করে তোমাদের লেখাপড়ার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইনফ্যাক্ট তোমাদের পরীক্ষাগুলো পর্যন্ত হচ্ছে না। এটা শুধু তোমাদের যে ক্ষতি হচ্ছে তা না, পুরো পৃথিবীটাই তো এখন থমকে আছে কোভিড-19-এর কারণে। আর তাই তোমাদের পরীক্ষা হচ্ছে না, কলেজ অফ, বলতে গেলে পুরো বিশ্বটাই ব্লক হয়ে গেছে। যাক, আশা করি সবাই বাড়িতে যতটা পারছো পড়তেছো, প্র্যাকটিস করবা। কারণ তোমরা যদি এই সময়টাতে না পড়ো তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাবা। পরে যখন সব কিছু খুলে যাবে তখন কিন্তু অনেক জটিলতায় পড়বা। আর তাই তোমাদের ক্ষতিটা একটু রিকভার জন্য অনলাইন ক্লাসেসগুলা চালু করলো। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে টপিকগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি, এগুলো নিয়ে আজকে কথা বলবো। যাক, আজকে আমি তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কলেজ যখন খোলা ছিল তখন তোমাদেরকে আমি ক্লাসে সেন্টেন্স পড়িয়েছিলাম, আর আজকে তাই সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। এটা আমার প্রথম ভিডিও কলেজ পেজে আপলোড করছি। আমরা জানি সেন্টেন্স অর্থ বাংলাতে যেটাকে বলা হয়ে থাকে বাক্য। যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকে তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। দ্যাট মিন্স সেন্টেন্স দ্বারা আমরা সাধারণত আমাদের যে মনের আবেগগুলো, ভাবগুলো বা মনের যে অব্যক্ত কথাগুলো থেকে থাকে তা আমরা প্রকাশ করে থাকি সেন্টেন্সের মাধ্যমে। দেখো, এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ এক্সপ্রেসেস আ কমপ্লিট ফিলিংস অফ আওয়ার মাইন্ড। তাহলে সেন্টেন্সটা হলো শব্দগুচ্ছ বা শব্দের একটা সমষ্টি। অনেকগুলো শব্দ মিলেই তো একটা সেন্টেন্স গঠিত হয়ে থাকে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। যে কোনো উদাহরণই দেওয়া যায়, এক্ষেত্রে আমি এই উদাহরণটা চুজ করেছি। আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, এটার অর্থ হলো আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। এখন আসো সেন্টেন্সের, দেখো, এখন আমরা কথা বলবো পার্টস অফ এ সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সের কয়টা পার্ট হয়ে থাকে দেখো। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। সাধারণত একটি বাক্যে দুটো ভাগ হয়ে থাকে। যেমন ফার্স্ট অফ ওয়ান ইজ সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ প্রেডিকেট। সাবজেক্ট অর্থ সবাই জানো, অবভিয়াসলি সাবজেক্ট অর্থ কর্তা, এবং কি প্রেডিকেট। প্রেডিকেট বলতে এখানে কি বোঝাচ্ছে, বাক্যাংশটাকে প্রেডিকেট বলা হয়। দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এখানে এই যে বাক্যটি আছে, এই পুরো বাক্যটিতে দুটা ভাগে বিভক্ত, একটা হলো সাবজেক্ট এবং কি বাকিটা হলো প্রেডিকেট। এখন খুঁজে বের করতে হবে কোন অংশটা সাবজেক্ট এবং কি কোন অংশটা প্রেডিকেট। যেহেতু প্রেডিকেট অর্থ বাক্যাংশ, সেহেতু দেখো উইটা অবশ্যই কোনো বাক্যাংশের মধ্যে পড়ে না। উই হলো একটা সাবজেক্ট, কর্তা, যে মেইনলি বাক্যটাকে চালিয়ে নিয়ে যাবে সামনের দিকে, কন্টিনিউ করবে কর্তা। উই সাবজেক্ট এবং কি প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এটা হলো এই বাক্যের প্রেডিকেট, ইট মিনস বাক্যাংশ। দেখো, এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ সাবজেক্ট অ্যান্ড দ্যাট প্রেডিকেট কামস। সাধারণত একটা সেন্টেন্স একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়ে থাকে এবং কি এরপরে দেন প্রেডিকেট কামস, এরপরে বাক্যাংশটা একের পর এক চলে আসে। নোটাভেনি যেটা, ইন সাম কেসেস লাইক অর্ডার, অ্যাডভাইস অর রিকোয়েস্ট, সাবজেক্ট ইজ নট মেনশনড। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। বিষয়টা হলো কি, কিছু ব্যতিক্রমী কিছু বিষয় আছে যেখানে, যেমন ব্যতিক্রমী বিষয়গুলো হলো অর্ডারের ক্ষেত্রে, অ্যাডভাইসের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রে সাবজেক্টটাকে মেনশন করা সাধারণত হয় না। তখন আমাদেরকে সাবজেক্টটা, আমাদের ওই বাক্যটাকে পড়ে আমরা সাবজেক্টটা বুঝে নেব, আমাদেরকে বুঝে নিতে হয় ওই বাক্যটুকু পড়ে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, কিপ কোয়াইট। কিপ কোয়াইট মিন্স শান্ত হও। এখানে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই, বাট আমাদেরকে সাবজেক্টটা বুঝে নিতে হবে। সেহেতু আমরা বুঝতে পারি যে কিপ কোয়াইট
শান্ত থাকতে বলা হচ্ছে বা চুপ থাকতে বলা হচ্ছে, অবভিয়াসলি কেউ একজনকে বলা হচ্ছে যে অপোজিটে আছে। তার মানে আমি ধরে নিতে পারি যে সেকেন্ড পার্সন সে ইউ। আরেকটা উদাহরণ দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নিও, খেয়াল রেখো। এটা মানেই আমরা বুঝাচ্ছি যে আমরা অন্য কাউকে নিশ্চয়ই বলছি, সে অবভিয়াসলি সেকেন্ড পার্সন এবং কি সে ইউ। এরপরে আরেকটা বাক্য যেটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। এখন এখানে তুমিটা চলে এসেছে, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে দিয়েছি তোমাকে, অবভিয়াসলি কে দিয়েছে? আমি দিয়েছি। যেহেতু উজ্জ্ব আছে এখানে সাবজেক্টটা, সেহেতু বুঝে নিতে হবে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, সেক্ষেত্রে হবে আই হবে সাবজেক্টটা, সেখানে আই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, সামটাইমস সেন্টেন্স স্টার্টস উইথ দ্য প্রেডিকেট অ্যান্ড দেন সাবজেক্ট কামস। এটা মানে হলো কিছু কিছু সময় দেখা যায় একটা বাক্য প্রেডিকেট দিয়ে, বাক্যাংশ দিয়ে শুরু হয়ে যায়, কর্তাটা বা সাবজেক্টটা কিন্তু পরে আসে। কিছু বাক্য আছে এরকম যে প্রথমে প্রেডিকেটটা চলে আসে এবং কি সাবজেক্টটা পরে থাকে। যেমন আমি দুটো এক্সাম্পলস দিয়েছি, দেখো, লং লিভ বাংলাদেশ। এখানে বাংলাদেশকে যুগ যুগ ধরে বেঁচে থাকার কথা বলা হচ্ছে বা বাংলাদেশকে টিকে থাকার কথা বোঝানো হয়েছে এখানে। তো এক্ষেত্রে বাংলাদেশটা অবভিয়াসলি সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা বাংলাদেশ লং লিভ না, এখানে বাক্যটা হচ্ছে লং লিভ বাংলাদেশ। তার মানে প্রেডিকেটটা হলো লং লিভ, এটা আগে এসেছে, বাংলাদেশটা পরে এসেছে। আর একটা এক্সাম্পল হলো ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এই বাক্যটাও কিন্তু সেম, টাইটানিকটা কিন্তু প্রথমে আসতে পারতো সাবজেক্টের ধরন অনুযায়ী, সাবজেক্টের ধর্ম অনুযায়ী, কিন্তু এক্ষেত্রে টাইটানিকটা পরে এসেছে, ডাউন ওয়েন্টটা প্রথমে এসেছে। তাই এখানে বোঝাই যাচ্ছে যে এখানে সাবজেক্টটা পরে আসে এবং কি প্রেডিকেটটা আগে চলে আসে। এগুলো হলো কিছু এক্সেপশনাল সেন্টেন্সেস। এবার আসি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের শ্রেণীবিভাগ। অর্থভেদে সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা সকলেই জানি। একটা সেন্টেন্সকে অর্থভেদে 5টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, দ্বিতীয়টা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, এখানে একটা তৃতীয়টা ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থটা অপারেটিভ সেন্টেন্স এবং কি পঞ্চমটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক যে বাক্যটা হয়ে থাকে। খেয়াল করো বিষয়টা, কথাটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট মিনস বিবৃতিমূলক বাক্য। বিবৃতি বলতে কি বোঝা যায়? বিবৃতি বলতে আমরা বুঝি, আমরা যখন কোনো কিছু বলি, কোনো কিছু বলাকেই বিবৃতি বলা হয়ে থাকে বা বিবৃত করা বলা হয়। তো বিবৃতি যখন আসে, অবভিয়াসলি যে কোনো বিবৃতি সবসময় পজিটিভ থাকবে না, পজিটিভ বিবৃতিও আমরা করে থাকি, নেগেটিভ বিবৃতিও আমরা করে থাকি। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ ওয়ান ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স। ইট মিনস হ্যাঁবোধক বাক্য এবং কি নেগেটিভ সেন্টেন্স মানে হলো না বোধক বাক্য। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। আর এমনিতেই যে সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন হয়ে থাকে তা হলো 5 প্রকার। এবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, বিষয়টা প্রেজেন্ট করছি সংক্ষিপ্তভাবে। দেখো, এ সেন্টেন্স হুইচ গিভস আ ক্লিয়ার স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংরেজিতে যখন বলতে যাব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশনটা, সেক্ষেত্রে এটা বলতে পারবো আমরা যে একটা সেন্টেন্স, এ সেন্টেন্স হুইচ গিভস আ ক্লিয়ার স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। বাংলাতে হলে দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন I have a YouTube channel. I have a YouTube channel. আমার একটি ইউটিউব চ্যানেল আছে। আমি যেটা একটু আগে বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং কি নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য এবং নাবোধক বাক্য। এখন আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় অথবা হ্যাঁ বোধক উত্তর দেওয়া হয়, তখন তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আই উইল গো হোম টুডে, আমি আজ বাড়ি যাব, এটা একটা হ্যাঁবোধক বাক্য। আর তাই এখানে এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আরেকটা দেখো নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয় অথবা না বোধক কোনো উত্তর দেওয়া হয়, তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলে।
আই উইল নট গো হোম টুডে, আমি আজ বাড়ি যাব না, এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। এবার সেকেন্ড যে প্রকারভেদটা আছে সেন্টেন্সে, তাতে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, এটা আমরা সবাই জানি। যখন কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে আসে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় অথবা কোনো প্রশ্ন করা হয়, তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমি এখানে স্ট্রাকচার দিয়েছি, দেখো। ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্লাস সাইন অফ ইন্টারোগেশন। এটা অবভিয়াসলি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দিতে হবেই, এটা ছাড়া একটা বাক্য কখনো সম্পূর্ণ হয় না। বাক্যটাকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে কখনোই ধরতে পারবো না যদি বাক্যের শেষে আমি সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা না পাই। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো টু বি ভার্ব। ইট মিনস টু বি ভার্ব কিন্তু মূল ভার্ব ছাড়া। যে বাক্যটিতে টু বি ভার্ব থাকবে কিন্তু মেইন ভার্বটা থাকবে না, সেক্ষেত্রে হবে টু বি ভার্ব মূল ভার্ব ছাড়া প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সাইন অফ ইন্টারোগেশন। শুধু টু হ্যাভ ভার্ব যুক্ত মূল ভার্ব ছাড়া স্ট্রাকচারটা হলো, এটা মানে হলো এই বাক্যগুলোর ক্ষেত্রে শুধু টু হ্যাভ ভার্ব থাকবে, মূল ভার্ব এখানেও হবে না। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ডু অবলিক ডাজ প্লাস ডিড। ডু ডিড ডাজ হবে যে কোনো একটা, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন প্লাস সাইন অফ ইন্টারোগেশন। আবার আরেকটা বিষয় যেটা, সেটা হলো অক্সিলিয়ারি ভার্ববিহীন স্ট্রাকচার, মানে যেসব বাক্যগুলোতে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? ডিড অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস অবভিয়াসলি নোট অফ ইন্টারোগেশন। কয়েকটা উদাহরণ আমি দিয়েছি। ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে হবে হু আর ইউ, আরেকটা হবে হোয়ার আর ইউ গোয়িং, আরেকটা হবে হুইচ ইজ ইউর পেন। যাক, আজকের মতো এতটুকুই। আমি নেক্সট যেদিন আমার রুটিন অনুযায়ী ক্লাস থাকবে, ওই দিন আমি সেন্টেন্সের বাকি যে 4টা প্রকারভেদ আছে ওটা নিয়ে ডিসকাস করব। আজ এতটুকুই। সবাই ভালো থাকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের আগের যে পড়াগুলো ওগুলো রিভাইজ দিবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।